ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের আজকের ক্লাসে আমরা মুসলিম লীগের প্রতিষ্ঠা এবং তাদের কার্যধারা বা কার্যাবলী সংগ্রামের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিল সেটা থেকে আলোচনা করব। দেখো, মুসলিম লীগ এই কথাটা বা এই দলটার কথা শুনলেই তোমাদের প্রেক্ষাপটটার সম্বন্ধে একটু আলোচনা করে নেওয়ার প্রয়োজন। তাই প্রত্যেকে আগে এই টপিকটা শুরু হওয়ার আগে একটু বলে নেওয়া উচিত যে এই মুসলিম লীগ যে প্রতিষ্ঠা হয়েছে বা মুসলিম লীগ কিভাবে স্বাধীনতার ইতিহাসে বা ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার করেছে, এই টপিকটার শুরুতেই যেটা প্রয়োজন। কিন্তু এই যে দল শুনে মনে হচ্ছে সম্পূর্ণ ধর্মীয় ভিত্তিতে তৈরি হওয়া একটা বিশেষ একটা লীগ বা একটা দল, এই কথাটা সাময়িকভাবে সত্য হলেও এই দল প্রতিষ্ঠার পিছনে কিন্তু ব্রিটিশ সরকারের বিভাজন ও শাসন নীতি অনেকাংশে দায়ী ছিল। আমাদের গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম 1905 সালের প্রেক্ষাপটে, যেখানে বঙ্গভঙ্গ একটা বিরোধী আন্দোলন বা বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছিল, সেখানে আমরা কি বুঝতে পেরেছিলাম যে ব্রিটিশ সরকার বিভাজন ও শাসননীতির দ্বারা এদেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করতে চেয়েছিল। এই নীতির উদ্দেশ্য কি ছিল? এই নীতির বিশেষ উদ্দেশ্য ছিল যে দেশের মুসলিম সম্প্রদায় ও হিন্দু সম্প্রদায় তো মিলেমিশে একত্রে বসবাস করছে, এখানে মুসলিমদের বিশেষ তোষণের দ্বারা হিন্দু সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করা, যার দরুন হিন্দু মুসলিমের একটা বিভেদ বাড়বে। এই বিভেদ কি করবে? ব্রিটিশ বিরোধী আন্দোলনকে যেন দুর্বল হয় বা দুর্বল করবে। এটাই ছিল ব্রিটিশদের একটা দারুণ পলিটিক্যাল একটা মুভমেন্ট বা নীতি। এই নীতিরকেই আরো ভালো করে মানে সিলমোহর পড়ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার দ্বারা। এবার মনে রাখার ব্যাপার, আমাদের গোটা দেশের যদি আমি ডেমোগ্রাফি দেখি, ডেমোগ্রাফি বলতে যে জনসংখ্যা অনুযায়ী বিভিন্ন ধর্মের একটা বিভাজন, বিভাজন কতটা ঠিক শোনাচ্ছে না, যে কতটা পার্সেন্ট আছে। দেখ, আমাদের ভারতের যে তৎকালীন অবস্থান ছিল, আমি 1905 সালের প্রেক্ষাপটে বলছি, আমাদের বেঙ্গল কিন্তু মোটামুটি হিন্দু মুসলিম একত্রে থাকতো। মুসলিম পার্সেন্ট অন্যান্য স্টেটের তুলনায় বেশি। মুসলিম বেল্ট এমনি কোন জায়গাটায় বেশি ছিল? একটা, আমরা যদি ভারতের ম্যাপ আঁকি, ভারতের ম্যাপ বর্তমান যদি ভারতের ম্যাপ আঁকি, তার সঙ্গে কিন্তু পুরাতন সময়ের ম্যাপের তো অনেকটাই পার্থক্য রয়েছে। একটু দেখার দরকার যে মুসলিম পপুলেশন কোন জায়গাটায় বেশি ছিল এবং ব্রিটিশদের সমস্যার কারণটা কি ছিল। ওকে, কারণ এটা আমাদের জানার জন্য ভারতের ম্যাপের ক্ষেত্রে একটু জানা উচিত। আমরা এইখানটা এঁকেছি বটে বাংলাদেশ, তখন তো বাংলাদেশের কোনো ব্যাপার ছিল না, বা এইখানে পাকিস্তানেরও সেই অর্থে সংযুক্তিকরণ ছিল, নেপালেরও সেরকম একটা সংযুক্তি ব্যাপার ছিল। তো দেখাই গেছে যে আমার টোটাল যে পপুলেশন অনুযায়ী যে মুসলিম পপুলেশন বেশি এই পাকিস্তান, এই তোমার জম্মু কাশ্মীর, কিছুটা ইউপির অংশ, কিছুটা বিহার এবং তৎকালীন যে বঙ্গভূমি, এখানে কিন্তু মুসলিম পপুলেশন ছিল। আর ছিল হচ্ছে কেরালা পাটে, হায়দ্রাবাদ অঞ্চলে, গুজরাটের জুনাগড়ে এবং বিক্ষিপ্ত অঞ্চলে কিন্তু ছড়িয়েছিল। মোটামুটি এই অঞ্চলগুলো যেটা দেখো ম্যাপে দেখাচ্ছি, এইখানে সংখ্যালঘু হিসাবে মুসলিম পপুলেশন ছিল। এবং একটা খুব ভালো ব্যাপার, যখন ওই দেশ থেকে, ওই দেশ বলতে কি, ওই দেশ কথাটা একদম মানে ঠিক শোনায় না, বাইরের দেশ থেকে, বাইরের দেশ বলতে কি, যেটা হচ্ছে পশ্চিম এশিয়া, উত্তর পশ্চিম এশিয়া থেকে যখন আমরা মধ্যযুগে মুসলিম কমিউনিটি বিভিন্ন সুলতান মারফত এদেশে আসে, তারা কিন্তু ব্রিটিশদের মতো যে ব্যবসা বা কোনো একটা কি বলবো মানে উদ্দেশ্যে আসেনি। উদ্দেশ্য কি ছিল? ওদের সাম্রাজ্য বিস্তার ছিল এবং আমাদের ভারতের কালচারের সঙ্গে মিশে গিয়ে একত্রে সুন্দর করে বসবাস করতো। স্বাধীনতার ইতিহাসে বা যখন আমরা মহাবিদ্রোহ দেখছি বা বিভিন্ন সম্প্রদায়ের কোনো আন্দোলন দেখছি, তখনও কিন্তু হিন্দু মুসলিম একত্রে পিঠাপিঠি ভাবে বা পাশাপাশি থেকে কিন্তু কাঁধ মিলিয়ে সেই আন্দোলনগুলো এগিয়ে নিয়ে গেছে। এটাই ছিল ব্রিটিশদের সব থেকে সমস্যা, যে কি করে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে একটা মানে বিভেদ তৈরি করা। এই সাম্প্রদায়িক সম্প্রীতির বিভেদ তৈরি করার একটা উদ্দেশ্যই হচ্ছে বঙ্গভঙ্গ, যেখানে এক পূর্ববঙ্গে মুসলিম পপুলেশন বেশি দিয়ে দাও, আর পশ্চিম বাংলায় তুলনামূলক কম, সেখানে হিন্দুদের একটা আলাদা করে রাখার চেষ্টা। তো এই ব্যাপারটাই কিন্তু কখনোই কোনো বুদ্ধিজীবী বা তৎকালীন এগিয়ে যাওয়া বাঙালিরা কিন্তু মেনে নিতে পারেনি, যার দরুন বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনা হয়। স্বদেশী ও বয়কট আন্দোলনের মাধ্যমে বঙ্গভঙ্গ রদ করতে সক্ষম হয়। কিন্তু বললাম না, একটা আগের দিন কথাটা উল্লেখ করেছিলাম যে যদি কোনো
কাঁচে বা কোনো জায়গায় একবার দাগ পড়ে যায়, সেই দাগটা রয়েই যায়। যে দাগটা একটা ফলস্বরূপ কি দেখা গেল, সাল উল্লেখ করছি, খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো, অনেকেই জানো হয়তো। 1906 সাল। এই 1906 সালটার প্রেক্ষাপটটা গুরুত্বপূর্ণ কেন? কারণ 1905 সালে বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছে, 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছে, এবং 1911 সালে কলকাতা থেকে নিউ দিল্লি কথাটা ঠিক নয়, দিল্লিতে, তখন নিউ দিল্লি ব্যাপারটা আসেনি, দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়। এটা গত ক্লাসের মধ্যে আলোচনা হয়ে গেছে, যারা ক্লাস করে তারা রেকর্ডিং দেখে নিতে হবে। এই 1906 সালে কি হচ্ছে, ঢাকার নবাব, ঢাকার নবাবের নাম কি? ঢাকার নবাব হচ্ছে সলিমুল্লাহ। সলিমুল্লাহর ডাকে সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এবার এই যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নবাবের ডাকে, তখন তো তৎকালীন হয়তো রাজতন্ত্র ছিল না, কিন্তু নবাবের ফ্যামিলি বা নবাবের একটা দাপত্য অঞ্চল জুড়ে ছিল। ঢাকার নবাব সলিমুল্লাহর ডাকে ঢাকায় একটি সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হয়। ঐতিহাসিকবিদদের মত অনুযায়ী এই মানে সভার যে আয়োজন, এখানে কিন্তু ব্যাকআপ হিসাবে বা পিছনে মদত হিসাবে বা এই ধারণা তৈরি করার ক্ষেত্রে ব্রিটিশদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে একটা পয়েন্ট এখানে নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট, যে ঢাকার নবাব, প্রতিটা পয়েন্ট ভালো করে গল্পের ছলে বলছি যাতে মনে রাখতে সুবিধা হয়। ঢাকার নবাব সলিমুল্লাহর সলিমুল্লাহর ডাকে ডাকে সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্বভারতীয় মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হয়। নোট ডাউন করো, মুসলিম সম্মেলন অনুষ্ঠিত হয়। দেখো, সম্মেলন তো অনুষ্ঠিত হলো বুঝলাম, তাহলে সম্মেলন অনুষ্ঠিত হওয়াটাই কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে একটা নেগেটিভ দিক। কারণ এই সম্মেলনটা ভালো করে দেখো কি বলেছে, সর্বভারতীয় মুসলিম সম্মেলন, অর্থাৎ এইখানেই একটা ধর্মের একটা বিভাজনের ব্যাপারটা তৈরি হচ্ছে। এবার অনুষ্ঠিত হচ্ছে, অনুষ্ঠিতর ফলটা কি হলো? এই সম্মেলনে 1906 সালের ডেট কিন্তু মনে রাখার ব্যাপার, 30শে ডিসেম্বর, খুব ইম্পর্টেন্ট ডেট। এই ডেটে কি হয়? এই ডেটে আনুষ্ঠানিকভাবে সারা ভারত মুসলিম লীগ, অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। লিখে নাও, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ওকে, ইংলিশ তোমরা লিখে রাখতে পারো যে অল ইন্ডিয়া মুসলিম লীগ, সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। ওকে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, অসুবিধা নেই। নেক্সট পয়েন্ট, নেক্সট আলোচনার ব্যাপার, এই যে মুসলিম লীগ, সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা হলো, এই একটা দল প্রতিষ্ঠা হয়েছে, মানে দলের সভাপতি থাকবে। তাহলে প্রথম সভাপতি কে? কে বলবে? জানা উচিত কিন্তু অনেকেরই। প্রথম সভাপতি বলা উচিত আগা খাঁ, মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আগা খাঁ মনে থাকে যেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউতে কোশ্চেন আসে। তাহলে কবে ফরম্যাট যদি মুসলিম লীগেরটা দেখো, তাহলে প্রথমে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠার ব্যাপারটা আসেনি। হয়েছিল কি? হয়েছিল সর্বভারতীয় মুসলিম সম্মেলন। এই সর্বভারতীয় মুসলিম সম্মেলনের পরে কি হয়, সারা ভারত মুসলিম লীগ কিন্তু প্রতিষ্ঠিত হয়। হচ্ছে যার যার সভাপতি কে ছিল? আগা খাঁ, মনে রাখার ব্যাপার। ডেটটা কবে? ডেটটা হচ্ছে 1906 সালের 30শে ডিসেম্বর। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এটা কিন্তু প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট, কোনো অসুবিধা নেই। দেখ, এরপর তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই একটা দল প্রতিষ্ঠা হয়ে গেল মুসলিম লীগ নাম, অর্থাৎ যেখানে আমরা বলতে পারি যে একটা বিশেষ সম্প্রদায় কেন্দ্রিক। তার আগে আমরা 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার কথা দেখছি। জাতীয় কংগ্রেস, একটা কংগ্রেস কথাটা এসছে কি থেকে আমি আলোচনা হয়ে গেছিল, সেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ব্যাপারটা যদি আলোচনা করি, তো সেখানে কিন্তু জাতীয় কংগ্রেস ওটাও ব্রিটিশদের দ্বারা, ব্রিটিশদের মদতপুষ্ট, ব্রিটিশদের দ্বারাই তৈরি, হ্যাঁ কি না? সেটা সেফটি ভালভের জন্য হয়েছে, যাতে কোনো বিপদের ব্যাপারটা আগে থেকে বেরিয়ে যায়। এবার লক্ষ্য করে দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন, বিরোধী আন্দোলন বা বয়কট আন্দোলন হচ্ছিল কোন জায়গাটা, কোন জায়গা বেসড? বেঙ্গল বেসড। তাহলে বেঙ্গল বেসড যখন তৈরি হচ্ছে, তাহলে ব্রিটিশদের মনে হচ্ছে যে কংগ্রেসের ইম্প্যাক্ট বেঙ্গলের ওপর ফেলতে পারেনি, যার জন্য একটা আন্দোলন হচ্ছে। তো বেঙ্গলে আমরা ভাগ করার চেষ্টা করেছি, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, মানে আমাকে সেই আন্দোলন যতই হোক, আমাকে একটা সেই আগুনটাকে জ্বালিয়ে রাখা প্রয়োজন। জ্বালিয়ে রাখার জন্য কিন্তু মদত দিয়ে এই সলিমুল্লাহর ডাকে, কেন ব্রিটিশটা ডাকলে হয়তো এই সম্মেলন অনুষ্ঠিত হতো না, হতো কি? তোমরা নিজেরাই ভেবে দেখো, সেখানে নবাবের ডাকে
এই ঢাকা শহরে সলিমুল্লাহর ডাকে এই সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়, যার ফল হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা। তাহলে মনে রাখতে হবে এবং মনে রাখার ব্যাপার, এই লীগের উদ্দেশ্য কি ছিল? দেখি কে বলতে পারে। লীগের উদ্দেশ্য কি? লীগ তো প্রতিষ্ঠা হয়ে গেল, লীগ প্রতিষ্ঠা হলো, লীগের প্রেসিডেন্ট হয়েছে, নিশ্চয়ই তাদের একটা কোনো উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য কি কি মনে হয়? যারা মানে বলতে চাও বলতে পারো, আলোচনার মতো হোক, ঠিক ভুল আমি আলাদা করে আলোচনা করব। বলো, এই লীগের উদ্দেশ্য কি কি মনে হয়? বলা যাবে? হুম। মুসলিমদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠন। শুনতে পেলাম না, পড়ে জোরে বলো। মুসলিমদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র গঠন। না দেখো, কথাটা ঠিক বলছো, ভুল নয়, তবে সেটা এই যে প্রতিষ্ঠার লগ্নে কিন্তু এই উদ্দেশ্যটা ছিলই না যে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠন। এই ব্যাপারটা কখনোই মুসলিম লীগ প্রতিষ্ঠা বা মুসলিম লীগের কোনো ব্যাপার ছিলই না। ভেবে দেখো একটা জিনিস, মানে প্রেক্ষাপটটা ভাবো, 1906 সাল, 1906-7 সাল সবে বঙ্গভঙ্গ একটা ঘোষণা হয়েছে। তাহলে বঙ্গভঙ্গ ঘোষণা হয়েছে, বঙ্গভঙ্গ ঘোষণার কারণটা কি ছিল বলে তোমাদের মনে হয়? কতদিন আমি আলোচনা করছিলাম, সেখানে বলেছিল কি যে এত বড় অঞ্চল শাসন করা যাচ্ছে না। কলকাতা রাজধানী একটা জায়গায়, উত্তর উত্তর পূর্ব বাংলা যে অবস্থানটা, যেখানে রংপুর, ময়মনসিংহ, কোচবিহার, এই সমস্ত মানুষ অনেকটা দূর হয়ে যাচ্ছে রাজধানী থেকে, তাই ভাগ করছে। কোনোদিন কোনো প্রশাসনিক উদ্দেশ্য ছিল যে আমরা বঙ্গভঙ্গ করছি, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ভাগ করছি কারণ এটা নতুন রাজ্য প্রয়োজন বা রাষ্ট্র প্রয়োজন ধর্মের ভিত্তিতে? তখন কিন্তু ধর্ম কথাটা ব্রিটিশরা উল্লেখ করেনি। ওকে। আর যে সময় এই যে মুসলিম সম্মেলন হয়েছিল, সেখানে কিন্তু লীগের উদ্দেশ্যের মধ্যে রাষ্ট্র গঠন আসেইনি। আজকে আলোচনা করব এই রাষ্ট্র গঠন ব্যাপারটা কিভাবে আসছে, পরে আলোচনা করব। তখন তো জিন্নাহের কোনো ব্যাপারই নেই, তখন তো উনি কি বলবো, উনি তো ওই মানে রাষ্ট্রীয় মানে এই ভারতীয় স্বাধীনতা সংগ্রামের পলিটিক্স আসেনি। উদ্দেশ্য কি ছিল যদি বলা হয়? আর কেউ বলবে? রূপঙ্কর, জয়শ্রী, কি অঙ্কিতা, কোনো কিছু আইডিয়া, কোনো কিছু ব্যাপার যে কি কারণে বা উদ্দেশ্য কি মনে হয় যে স্যার, এটা হলো? হুম, বলো দেখি। স্যার 1905 সালে ধরুন যখন হুম হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিভেদ শুরু হয়, হুম 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 তখন মুসলিমরা চাইছিল যে ওদের একটা আলাদা আহ, হুম মানে লীগ গঠন করে দেওয়া হোক। হুম। মানে জাতীয় কংগ্রেস থেকে ওরা আলাদা হয়ে যেতে চাইছিল। কিছুটা ঠিক। তাহলে প্রথম নোট ডাউন করো যে জাতীয় কংগ্রেসের প্রভাব খর্ব করা। নোট ডাউন করো, জাতীয় কংগ্রেসের যে প্রভাবটা রয়েছে, জাতীয় কংগ্রেসের প্রভাব খর্ব করা। ওকে, জাতীয় কংগ্রেসের প্রভাব খর্ব করা। ওকে, এটা একটা প্রধান পয়েন্ট। এখানে এখানে কিন্তু মনে রাখার ব্যাপার, এই জাতীয় কংগ্রেসের মধ্যে সেই সময় কিন্তু বেশ কিছু শিক্ষিত বুদ্ধিজীবী ব্যক্তিরাই কিন্তু স্থান পেত। সেখানে আমি কোনো হিন্দু বা মুসলিম ব্যাপারটা নয়, অ্যাকচুয়ালি সমাজের উচ্চস্তরীয় ব্যক্তিত্বরাই জাতীয় কংগ্রেসে স্থান পেত। হ্যাঁ কি না? সেক্ষেত্রেই তো আমরা আলোচনা যখন করবো সুরাট বিচ্ছেদে বিভিন্ন মতাদর্শের পার্থক্য হচ্ছে, তো জাতীয় কংগ্রেসের যে প্রভাবটা, এটা কিন্তু খর্ব করাই লীগের উদ্দেশ্য ছিল। নেক্সট নোট ডাউন করো, এটা একটা কথাটা তোমাদের একটু অন্যরকম মনে হবে, ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন, আনুগত্য প্রদর্শন, ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন। ওকে, ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য প্রদর্শন, আনুগত্য প্রদর্শন। আনুগত্য বলতে কি? দেখো, ব্রিটিশ সরকারের অনুগত কিন্তু জাতীয় কংগ্রেসও ছিল, মুসলিম লীগও সেই একইভাবে অনুগত হওয়ার মাধ্যমে কোনো নিজস্ব কোনো কার্যাবলী সেটাকে রক্ষা করাই বা সেটাকে সিদ্ধ করাই ছিল কিন্তু মুসলিম লীগের উদ্দেশ্য। কেন? প্রত্যেকটা ব্যক্তি সেই সময় বুঝতে পেরেছিল বেঙ্গলের বিপ্লবী সংগঠন বা অন্যান্য তাদের মতাদর্শ বাদ দিয়ে প্রত্যেকে একটা জিনিস বুঝেছিল যে ব্রিটিশ সরকার আমাদের থেকে অনেক স্ট্রং, টেকনিক্যালি বিভিন্ন পাওয়ারের দিক দিয়ে স্ট্রং। তাহলে যেহেতু স্ট্রং ওরা, বা ওদের সঙ্গে সবসময় মানে বিপ্লবী কার্যাবলীর দ্বারা স্বার্থসিদ্ধি সম্ভব নয়, কিছুটা আলাপ আলোচনা, যেটাকে পরবর্তী ক্ষেত্রে আমরা গান্ধীবাদী বা গান্ধী মতাদর্শ হিসাবে চিনি, এটা কিন্তু জাতীয় কংগ্রেসের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট মতাদর্শ ছিল। সেই মতাদর্শের সঙ্গেও কিন্তু মুসলিম লীগও পায়ে পা মিলিয়েছিল যে না, আনুগত্য প্রদর্শন করবো, তার দ্বারা যদি কিছু স্বার্থ সিদ্ধ হয়। ওকে,
নেক্সট নোট ডাউন করো যে মুসলিম সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ রক্ষা। ওকে, মুসলিম সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের সম্প্রদায়ের অধিকার ও স্বার্থ রক্ষা। কোনো বিশেষ সম্প্রদায় কোনো বিশেষে করতেই পারে অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কোনো সংগঠন তৈরি। ওকে, বর্তমান প্রেক্ষাপটেও তোমরা দেখবে এই কথাটা তোমরা যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন খবর পড়ো বা পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যাপারে আইডিয়া রয়েছে সেটা তোমরা জানো যে 2019 সাল থেকে একটা বিশেষ আন্দোলন আমাদের জঙ্গলমহল অঞ্চল জুড়ে চলছিল। কি সেটা হচ্ছে কুর্মী আন্দোলন। কথাটা শুনেছো? কুর্মী আন্দোলন, হ্যাঁ কি না? কথাটা শুনেছো? কে কে শুনেছো বলো? কুর্মী আন্দোলন, হ্যাঁ স্যার। ও হলুদ ফ্ল্যাগ নিয়ে কুর্মী আন্দোলন। কারা কারা শোনোনি? একদমই মোটামুটি শুনেছো। ফরিদুল শুনেছো? সন্দীপ শুনেছো? এই কুর্মী আন্দোলন ব্যাপারটা কি? দেখো, কুর্মী বলতে কারা? কুর্মীরা হচ্ছে ভারতীয়, মানে বলা হয়েছে এই এই যে ছোটনাগপুর মালভূমি এই রাঢ় অঞ্চলের আদি বাসিন্দা, যাদের টাইটেল হচ্ছে মাহাতো, মেনলি মাহাতোই হয়। তাহলে ওরা অ্যাকচুয়ালি কি? মাহাতোরা অ্যাকচুয়ালি ওবিসি বি ক্যাটাগরিভুক্ত। বর্তমান অনুযায়ী যে ওবিসি নতুন আমি সেটা অনুযায়ী বলছি, বা সেই সময় তাই ছিল। কিন্তু আমরা জানি যারা হচ্ছে আদিবাসী সম্প্রদায়, যার মধ্যে ওরাও সাঁওতাল বিভিন্ন সম্প্রদায় রয়েছে, যারা টাইটেল হচ্ছে মান্ডি, মুর্মু, টুডু, হাঁসদা, সরেন, এরা এরা কি ভুক্ত? এরা এসটি ভুক্ত। 2019 সাল থেকে একটা নতুন আন্দোলন হলো যে ওরা যদি উপজাতি সম্প্রদায় হতে পারে, আমরা কুর্মী, আমরাও আগে থেকে এসছি, আমরাও এই ভারতের আদি জনজাতি, আমাদেরও ওবিসি থেকে এসটি করা হোক, যাতে আমাদের পরবর্তী সম্প্রদায়, বা না সম্প্রদায় কথা ঠিক না, পরবর্তী প্রজন্ম এই সুবিধা ভোগ করে নিজেদের লাইফ উন্নত করতে পারে। হ্যাঁ কি না? কোনো ক্যাটাগরির সুবিধা তো এই জন্যই দেওয়া হয়, কোটার সুবিধা। তো এই যে জনজাতির একটা নিজেদের গোষ্ঠী তৈরি হলো, তাদের একটা স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন আন্দোলন তৈরি হলো। আন্দোলন বলতে মেনলি কি করতো ওরা? ওরা মেনলি করতো হচ্ছে রেলপথ বা সড়ক পথ অবরোধ করে একটা নিজেদের আন্দোলন বা বেশ দাবি 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 করতো। কিন্তু সেটা বর্তমানে বিভিন্ন আলোচনার মাধ্যমে এখনো ফলপ্রসূ হয়নি, তবু আন্দোলনটা ভিতরে ভিতরে চলছে। তার মানে এটা কি? দেখো, কোনো সম্প্রদায় বা কোনো একটা জন সংগঠন যদি নিজেদের স্বার্থ রক্ষা বা নিজের অধিকারের জন্য কোনো আরো বেশি কোনো অ্যাসোসিয়েশন বা সংগঠন তৈরি করে, তার মধ্যে কিন্তু কোনো ভুল নেই। যেটা তখনও ছিল, এখনো যদি কেউ কোনো সম্প্রদায় বিশেষভাবে করতে থাকে, কারণ জঙ্গলমহল অঞ্চলে কুর্মী পপুলেশন অনেকটাই বেশি, প্রায় 30% কুর্মী পপুলেশন যেগুলো হচ্ছে এই ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে। তো আন্দোলন বা কোনো নিজেদের স্বার্থ রক্ষার জন্য কোনো সংগঠন তৈরি কিন্তু কোনো নেগেটিভ উদ্দেশ্য বা খারাপ উদ্দেশ্য নয়। খারাপ উদ্দেশ্য এখানে একটাই ছিল, আমার যেটা পার্সোনাল ব্যক্তিগত মনে হয়, সেটা হচ্ছে ব্রিটিশ সরকারের প্রতি অতি আনুগত্য। এই অতি আনুগত্যটাই কিছুটা সমস্যা ক্রিয়েট করে। যাই হোক, তাহলে তৃতীয় কি? তৃতীয় হচ্ছে, ভালো করে শুনে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কংগ্রেস বিরোধী অন্যান্য যে সংগঠন তাদের সঙ্গে মৈত্রী প্রতিষ্ঠা। এটা কিন্তু একটা অন্যরকম মনে হতে পারে। লিখে রাখো, কংগ্রেস বিরোধী অন্যান্য সংগঠনের কংগ্রেস বিরোধী অন্যান্য সংগঠনের সঙ্গে মৈত্রী প্রতিষ্ঠা। ওকে, তাহলে ব্যাপারটা তোমরা বুঝতে পারলে যে জাতীয় কংগ্রেসের প্রধান উদ্দেশ্য ছিল কংগ্রেসের একটা বিরোধিতা। তাহলে কংগ্রেসের বিরোধিতা মানে অনেক দল ছোট ছোট ছিল হয়তো, যারা কংগ্রেসের ডিরেক্ট বিরোধী ছিল, সেই তাদের সঙ্গে মৈত্রী মানে ডিরেক্টলি কংগ্রেসের বিরোধিতা। তাহলে এটা ছিল মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উদ্দেশ্য। হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস মনে রাখার ব্যাপার, ভালো করে শুনবে, যে এই তো জাতীয় লীগের উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্য কি কি হতে পারে, বা জাতীয় কংগ্রেস মুসলিম লীগ প্রতিষ্ঠার পিছনে কোন কোন ব্যক্তিদের ভূমিকা পালন মানে যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল, এখানে না একজনের নাম একটু উল্লেখ করে নেওয়া দরকার, যে লর্ড মিন্টোর পরামর্শ। জাস্ট নোট ডাউন করো, লর্ড মিন্টোর পরামর্শ। কথা মনে থাকবে? হ্যাঁ কি না? দেখো, যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন নিজেদের দাবি দাবা আদায় এবং ওই জনজাতির সামগ্রিক অগ্রগতির জন্য পৃথক মুসলিম সংগঠন গড়ে তোলার বিষয় নিয়ে চিন্তিত, তখন লর্ড মিন্টো
সিমলায় উপস্থিত বিশেষ কিছু মুসলিম নেতৃত্বকে পরামর্শ দেয়, যে পরামর্শের ফলস্বরূপ কিন্তু অনেক ঐতিহাসিকবিদ মনে করে এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, ভালো করে শুনে রাখো তাহলে কেন এই নবাবের নাম আসছে। কোনো ব্রিটিশ সরকার বা কোনো সাধারণ নেতা ডাকলে একটা কোনো জনসমাবেশ তৈরি হতে পারে, পারে না। নবাব হয়তো কোনো নেতা নয়, কিন্তু নবাবের তো একটা সমাজে হোল্ড রয়েছে, একটা নবাবের একটা ব্যক্তিত্বর কারণে একটা 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 সংগঠন বলবো না, একটা জন মানুষের প্রতি একটা একটা ইম্প্যাক্ট রয়েছে, যে ইম্প্যাক্টের কারণে এই সম্মেলন কিন্তু অনুষ্ঠিত হয়, যার ফলস্বরূপ হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা। বোঝা গেছে? হ্যাঁ কি না? ক্লিয়ার হচ্ছে? চল নেক্সট আমরা যেটা যাব, লিখে নাও মুসলিম লীগের প্রসার। নেক্সট পয়েন্ট করবে মুসলিম লীগের প্রসার। মুসলিম লীগের প্রসার, মুসলিম লীগের প্রসার। ভালো করে একটা জিনিস বুঝে নেওয়ার ব্যাপার যে আমরা কোন প্রেক্ষাপটে দাঁড়িয়েছিলাম, 1905-6-7 অর্থাৎ যখন মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছে, জনমানুষের মধ্যে একটা এই লীগ সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে। সেক্ষেত্রে প্রসারের কথা যখন বলবো তখন বিশেষ কিছু সাল অনুযায়ী আমরা এগোবো, একই না? ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট। দেখো, যে যে বঙ্গভঙ্গের ফলে যে প্রদেশটা তৈরি হয়েছিল পূর্ববঙ্গ এবং আসাম প্রদেশ, সেখানে কিন্তু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, হ্যাঁ কি না? সেই সংখ্যাগরিষ্ঠ তাহলে কি মুসলিমরা সেই বঙ্গভঙ্গকে সাপোর্ট করেছিল? কি মনে হয়? বঙ্গভঙ্গ যেটা ফরিদুল বললে যে পৃথক রাষ্ট্র, যে রাষ্ট্রটা তৈরি হয়েছিল দুটো আলাদা পার্ট, একটা আসাম একটা পূর্ববঙ্গ, সেখানে মুসলিমরা আধিক্য ছিল, অনেকটাই বেশি, প্রায় 72% মুসলিম ছিল। তাহলে ওই ডিসিশনে মুসলিম লীগ কি সমর্থন করেছিল? কি মনে হয়, সমর্থন করেছিল কি? কিছুটা হয়তো করেছিল। কিছুটা হয়তো মানে কি মনে হয়? দেখো, এখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার, বঙ্গভঙ্গ রদ, এই বঙ্গভঙ্গ যে রদ হয় না, বঙ্গভঙ্গ রদের ডেট কবে আবার একবার আলোচনা করি। 1911 সালের কত তারিখ? 1911 সালের 12ই ডিসেম্বর, হ্যাঁ কি না? 1911 সালে 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ হয়। তো বঙ্গভঙ্গ যখন রদ হচ্ছে না, তখন ঢাকা কেন্দ্রিক মুসলিম আধিপত্যের সম্ভাবনাটা কি হয়ে যায়? বিনষ্ট হয়। তখন মুসলিম লীগ, দেখো মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা হয় তখন কিন্তু মানে শাসন টাইপের ব্যাপার স্যাপার ছিল না, কিন্তু যখন 5 থেকে 11 6 বছর এই আন্দোলন ব্যাপারটা চলছিল আর কি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, তখন মুসলিম লীগ একটা জিনিস রিয়েলাইজ করেছিল যে যদি সত্যি বঙ্গভঙ্গ হয়ে যায় এবং পূর্ববঙ্গ ঢাকা কেন্দ্রিক শাসন হবে, তখন তো আর পশ্চিমবঙ্গ কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক হবে না, ঢাকা কেন্দ্রিক হবে। ঢাকা শহর এবং পার্শ্ববর্তী অঞ্চল অবশ্যই মুসলিম লীগের কন্ট্রোলে, তখন তাহলে এই আধিপত্যটা মুসলিম লীগের হাতে থাকবে। কিন্তু যখনই বঙ্গভঙ্গ রোধ হয়ে যায় তুমুল আন্দোলনের চাপে, তখন কিন্তু ব্রিটিশ সরকার রোধ করে দেয়, তখন মুসলিম লীগ ব্রিটিশ সরকারের উপর রুষ্ট হয়। ওকে, লিখে নাও একটা পয়েন্ট, এগুলো কিন্তু কোশ্চেন আসে বা বিবৃতিমূলক কোশ্চেনে দেয়। মুসলিম লীগ কি হয়? মুসলিম লীগ ব্রিটিশ সরকারের উপর রুষ্ট হয়। তাহলে এটা মনে রাখার ব্যাপার যে আন্দোলন হয়তো নিচু মানে নিচু নিচু তলা বলতে কি, দেখো আমাদের সমাজে দুটো তলা হয়, একটা উঁচু তলা নিচু তলা। আমি কোনো অর্থনৈতিক দিক দিয়ে কোনো বর্ণভিত্তিক বলছি না। উঁচু তলা বলতে কি জানো? যারা ক্ষমতা ভোগ করে। আর নিচু তলা বলতে যারা আমরা সাধারণ মানুষ, যারা জাস্ট ভোটটুকু দিই। সেরকমই ব্রিটিশ সরকারের এই বঙ্গভঙ্গর প্রতি কিন্তু সব মানে ধরবেরি নিচু তলার মানুষরা কিন্তু বিরোধী ছিল, কিন্তু হয়তো মুসলিম লীগের নেতৃত্ব এই বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল, যার কারণে যখন রোধ হয়ে যাচ্ছে তখন মুসলিম লীগ ব্রিটিশ সরকারের ওপর যথেষ্ট রুষ্ট হয় বলে বিভিন্ন ঐতিহাসিকবিদরা এই মতামত প্রকাশ করেন, এই মতামত কিন্তু ব্যক্ত করেন। ঠিক আছে, চল এরপরে ভালো করে শুনবে। দেখো, বঙ্গভঙ্গ রোধ হচ্ছে, এর মাঝে দেখা যাচ্ছে যে উত্তর ভারত জুড়ে, লিখে রাখো নেক্সট পয়েন্ট করবে, উত্তর ভারত জুড়ে মুসলিম লীগের শাখা বিস্তার।
মুসলিম লীগের শাখা বিস্তার। দেখো প্রতিষ্ঠা কিন্তু ঢাকা, কিন্তু মুসলিম লীগের শাখাটা বিস্তার হয়ে যাচ্ছে কোথায়? উত্তর ভারত জুড়ে শাখা বিস্তার। এবার মনে রাখার ব্যাপার, কোশ্চেন এসছিল খুব সম্ভবত রেলের পরীক্ষায়। কি কোশ্চেনটা এসছিল রেলের পরীক্ষা বলতে 2022-এর যে গ্রুপ ডি পরীক্ষায় হয়েছিল, সেই গ্রুপ ডি পরীক্ষাটা কোশ্চেন এসছিল। কি কোশ্চেন? যে মুসলিম লীগের মুসলিম লীগের কোন অংশে বা ভারতের কোন অংশে মুসলিম লীগের প্রধান দাপট ছিল বা আধিপত্য ছিল? কি মনে হয়? কি মনে হয় তোমাদের? লাহোরে। না, একদম নয়। কে বলতে পারে? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। কোন অংশে মুসলিম লীগের সব থেকে ভালো দাপট ছিল বা কোন জায়গা থেকে মেনলি পরিচালিত হতো? কে বলবে? কে বলতে পারে? খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। কোন জায়গা থেকে মুসলিম লীগ সব থেকে ভালো পরিচালিত হতো? কে বলবে? কারো কোনো আইডিয়া? কোন জায়গা থেকে সব থেকে ভালো পরিচালিত হতো বলা যাবে? ফরিদুল, সন্দীপ, যার যেটা মনে হয় বলো না। লাহোর আমি না বললাম। আর কারো কোনো কিছু? আর কারো কোনো কিছু বলা যাবে? কোন অঞ্চল থেকে সব থেকে ভালো হতো? লিখে নাও, একটা পয়েন্ট নোট ডাউন করে নাও। শাখা বিস্তার তো হয়েছে, লিখে নাও নেক্সট পয়েন্টটা প্রধান ঘাঁটি। প্রধান ঘাঁটি, প্রধান ঘাঁটি মানে যেখান থেকে এই সংগঠনের সব থেকে বেশি শক্তি ছিল। শক্তি বলতে লিখে রাখো সংযুক্ত প্রদেশ। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার সংযুক্ত প্রদেশ মানে অ্যাকচুয়ালি কোন জায়গাটা? কে বলবে? এটা তো বলা উচিত। সংযুক্ত প্রদেশ প্রদেশ বলতে কোনটা? এটা প্রধান ঘাঁটি অ্যাজ ওয়েল এস প্রথম ঘাঁটি, এটাও বলতে পারো সংযুক্ত প্রদেশ। এবার বলো সংযুক্ত প্রদেশ মানে অ্যাকচুয়ালি কোন জায়গাটা? লিখে রাখো সংযুক্ত মানে না দুটো প্রদেশের মিলন, মানে একসঙ্গে। সেটা কি? লিখে রাখো আগ্রা ও অযোধ্যা প্রদেশ। আগ্রা ও অযোধ্যা, মনে থাকবে? আগ্রা ও অযোধ্যা প্রদেশ, সেটা কি বলা হয়? সংযুক্ত প্রদেশ, যেটা বর্তমান ইউপিতে। ঠিক আছে? এটা 1937 পর্যন্ত এই নামটা ছিল। পরে 1935 সালের যে ভারত সরকার আইন হয়, সেইখানে কিন্তু এই নামটা নতুন করে এস্টাবলিশ করে যে সংযুক্ত প্রদেশ। ওকে, তাহলে মনে রাখার ব্যাপার যে এই এই ভারতের বিভিন্ন অংশ জুড়ে মুসলিম লীগের শাখা বিস্তার করে একদম ঢাকা থেকে আপ টু লাহোর পর্যন্ত। কিন্তু প্রধান ঘাটটা যে জায়গা থেকে কন্ট্রোল করা হতো, সে জায়গাটা কোনটা? সেটা হচ্ছে সংযুক্ত প্রদেশ। কথাটা মনে থাকবে। এই সংযুক্ত প্রদেশ দিয়ে কিন্তু কোশ্চেন এসেছিল। অবশ্যই অপশানে ছিল লাহোর, করাচি, ঢাকা আর আগ্রা। অ্যান্সার কিন্তু সংযুক্ত প্রদেশ, আগ্রা। মনে রাখার ব্যাপার কিন্তু। দেখো যে এমসিকিউ গুলো পরীক্ষার জন্য আসে সেগুলো আলোচনা করে দিচ্ছি, হচ্ছে হ্যাঁ কি না? নেক্সট নোট ডাউন করো যে এখানে আর আর কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মুসলিম লীগ 1909 সালে। 1909 সালে মুসলিম লীগ কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে ইস্তেহার প্রকাশ করেন। সেখানে কি হয়? সেখানে রাজনৈতিক দল হিসাবে তাদের জন্য আইনসভায় পৃথক নির্বাচনের দাবি ওঠে। লিখে নাও, পৃথক নির্বাচনের দাবি। খুব ইম্পর্টেন্ট কিন্তু। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ, খুব ইম্পর্টেন্ট। পৃথক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ। পৃথক রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ, যার দরুন কি আইনসভায় যেন পৃথক নির্বাচন ব্যবস্থা তৈরি মানে হয়, সেই জন্য কিন্তু দাবি জানায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, ডাব্লিউবিসিএস এ কোশ্চেন এসছে। কত সালে মুসলিম লীগ পৃথক রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেন? 1909 সাল। হয়েছে। যার ফলস্বরূপ এই দাবিটা বুঝতে পারলে, দাবিটা কি তাহলে হলো? আত্মপ্রকাশ তো করেছে। আত্মপ্রকাশ করার ফলে কি দাঁড়াচ্ছে? আত্মপ্রকাশ করার ফলে হচ্ছে কি? পৃথক নির্বাচনের দাবি। তাহলে তোমাদের মনে কি প্রশ্ন আসতে পারে যে এই দাবি তো হলো, এই দাবি কি মেনে নেওয়া হয়েছিল না হয়নি? কি মনে হয়? এই দাবি কি মেনে নেওয়া হয়েছিল না হয়নি? দেখি ইতিহাসকে মোটামুটি আইডিয়া রয়েছে। এই দাবি কি মেনে নেওয়া হয়েছিল না হয়নি? বলো। দেখো এই যে দাবি এসেছিল, এই দাবি কিন্তু সর্বতোকরণে মেনে নেওয়া হয়। মেনে নেওয়ার জন্য কোন আইন বলবৎ করা হয়? 1909 সাল। 1909 সালে কোন আইন? মরলে মিন্টো সংস্কার আইন। খুব ভালো প্রশ্ন কিন্তু। মরলে মিন্টো সংস্কার আইন। নোট ডাউন করা প্রত্যেকে।
মরলে মিন্টো সংস্কার আইন, পরীক্ষার জন্য কিন্তু এটাই ইম্পর্টেন্ট। মরলে মিন্টো সংস্কার আইন, তাহলে এই দাবির মোতাবেক ব্রিটিশ সরকার মরলে মিন্টো সংস্কার আইন চালু করার মাধ্যমে আইনসভায় মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে। লিখে নাও প্রত্যেকে। 1909 সালে ব্রিটিশ সরকার মরলে মিন্টো আইন সংস্কার আইনের দ্বারা আইনসভায় মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে। হচ্ছে একই না লেখা হচ্ছে? হয়েছে না হয়নি? ক্লিয়ার প্রত্যেকে? হচ্ছে? চল চল নেক্সট নোট ডাউন করবে, যে নেক্সট পয়েন্ট নোট ডাউন করো, যে আলিগড়। লিখে রাখো যে আলিগড় নেতৃত্ব। আলিগড় নেতৃত্ব, আলিগড় নেতৃত্ব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। অর্থাৎ দেখো, আলিগড় নেতৃত্ব বলতে আমরা কি বুঝি? আলিগড়টা কোথায় অবস্থিত? কে বলবে? বলা উচিত, এগুলো সাধারণ প্রশ্ন, বলো একটু, আলোচনা হোক। আলিগড় কোথায় অবস্থিত, বা আলিগড় কি, বা আলিগড় আন্দোলন কি বলা যাবে? একটু 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 বলো অন্তত। আলিগড় আন্দোলন বলতে আমরা কি বুঝি? আলিগড় আন্দোলন কি? দেখো, আমি কিন্তু তোমাদের ক্লাস নিয়েছিলাম, রেকর্ডিংও দিয়েছিলাম। সেটা কি? ব্রিটিশের ভারতে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা। সেখানে একটা জিনিস লিখেছিলাম 1875 সালে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ যেখানে হয়েছিল। কে প্রতিষ্ঠা করেন? এগুলো না বলতে পারা মানে কিচ্ছু পড়া হয়নি, বা কোনো আলোচনায় ইতিহাসটা দেখোনি তোমরা। খুব এ প্রতিষ্ঠা কে করছেন? স্যার সৈয়দ আহমেদ খান, যিনি আলিগড় আন্দোলনের প্রধান ব্যক্তি। এই আলিগড় আন্দোলন ব্যাপারটা কি ভালো করে শোনো। এখানে কি হয়? এখানে উনি 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 ছিলেন কে? উনি ছিলেন হচ্ছে সমাজের একদম মানে কি বলবো, যথেষ্ট উচ্চশিক্ষিত মানুষ, যিনি যিনি কি চাইছিলেন কি, যে উর্দু সাহিত্য যেন নতুন করে প্রবর্তিত হয়। ওকে, যেন উর্দু ভাষায় একাডেমিক বা বিভিন্ন লেখা টেখা মানে সহজ করে যেন প্রত্যেক কাছে পৌঁছায়। এটা ছিল হচ্ছে আলিগড় আন্দোলন। ঠিক আছে? আলিগড় আন্দোলনের প্রধান মানে কবে শুরু হচ্ছে যদি বলি, তাহলে এটা কিন্তু 1875 সালটাকে মনে রাখতে পারো। তবে এখানে এই আলিগড় আন্দোলনের ব্যাপারটা কি? যে আলিগড় আন্দোলনের ব্যাপারটা কি ছিল, যে মুসলিমদের রাজনৈতিক স্বার্থ ব্রিটিশ সরকারের কাছে তুলে ধরা। ওকে, তখন কিন্তু মুসলিম লীগের কিন্তু কোনো ব্যাপারই ছিল না। 1899 সালে যখন স্যার সৈয়দ আহমদ খান মারা যান, তখন আলিগড়ে ওল্ড বয় অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। আমি দরকার হলে আলিগড় আন্দোলন আলাদা করে একটা ক্লাস নিয়ে নেব। এখানে আস্তে আস্তে কি হচ্ছে, যে দেখতে পাচ্ছি যে ওই যে ওল্ড বয় অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে, তারা প্রচুর সমর্থন জোগাড় করেছে। এই সমর্থনের দ্বারা কি হচ্ছে, যে একটা বিশাল ফান্ড ক্রিয়েট হয়, যে ফান্ড আলিগড় কলেজকে বিশ্ববিদ্যালয়ে একটা উন্নীত করার চেষ্টা করে। ওকে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, ওই সময়ের প্রেক্ষাপটে 1899-1900 সাল, এখানে কিন্তু আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যে মুসলমান সম্প্রদায়েরকে শিক্ষিত করা, এমনকি নারীদের শিক্ষা প্রকাশ করার জন্য উর্দু ম্যাগাজিনও চালু হয়, যার নাম ছিল খাতুন। এগুলো পরে আমাকে নোট ডাউন করাতে হবে, হ্যাঁ কি না? এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তবে এই যে মুসলিম লীগ যে প্রতিষ্ঠা হয়ে গেল, মুসলিম লীগের মানে প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু আলিগড়ের যে নেতৃত্ববৃন্দ, ওরা কিন্তু মুসলিম লীগের সঙ্গে একত্রিত করে। ওকে, লিখে নাও, মুসলিম লীগের সঙ্গে একত্রীকরণ। ওকে, মুসলিম লীগের সঙ্গে একত্রীকরণ অর্থাৎ তারা আগে আলিগড় আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তারা কিন্তু এখানে মুসলিম লীগের সঙ্গে জড়িত হল। ভালো করে শুনে রাখো, আলিগড় আন্দোলন কিন্তু রাজনৈতিক নয়, কিন্তু মুসলিম লীগের বিভিন্ন কর্মধারা যদি আমরা দেখি, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাজনৈতিক। কথাটা কিন্তু জেনে রাখা ব্যাপার। এরপরে আমরা আরো কিছু ব্যক্তিত্বদের কথা আলোচনা করব। লিখে রাখো নব্য নেতৃত্ব। নব্য কথার অর্থ তখন যারা নতুন ঢুকেছে মুসলিম লীগে। সেক্ষেত্রে দুজনের নাম কিন্তু আমাদের পড়তে হবে, তিনজনের নাম। তিনজনের নাম কে কে? নোট ডাউন করে না, খুব ইম্পর্টেন্ট। মৌলানা মোহাম্মদ আলী, খুব ইম্পর্টেন্ট নাম কিন্তু তিনটে। মৌলানা মোহাম্মদ আলী,
তারপরে আর কারো নাম বলতে পারবে? মৌলানা শওকত আলী, লিখে নাও, মৌলানা শওকত আলী, শওকত আলী। আর তৃতীয় নাম আমরা খুব পরিচিত, যে মৌলানা আবুল কালাম আজাদ। নোট ডাউন করো, মৌলানা আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ। ওকে, এই তিনজন ব্যক্তি মানে সব থেকে ইম্পর্টেন্ট মনে রাখার ব্যাপার, এরা যথেষ্ট না প্রগতিশীল ছিল। এই এই প্রগতিশীল তরুণ যখন মুসলিম লীগে যোগ দেয়, তখন আলীগড় নেতৃত্বদের আধিপত্য কিন্তু হ্রাস পায়। নোট ডাউন করে নাও যে মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদের মতো নব্য বা তরুণ যখন নেতৃত্ব মুসলিম লীগে যোগদান করছে, তখন কিন্তু আলীগড় আন্দোলন বা আলীগড়ের যে নেতৃত্ব, আলীগড় নেতৃত্বদের আধিপত্য কিন্তু হ্রাস পায়। হ্যাঁ কি না? ভালো করে শোনো, এবার লেখা হয়েছে। এবার ওই সময় একটা বিশেষ উদ্দেশ্য তৈরি হয়, লিখে রাখো, নব্য নেতৃত্বদের উদ্দেশ্য। ভালো করে শুনবে, নব্য নেতৃত্বদের উদ্দেশ্য খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। নব্য নেতৃত্ব কারা? মৌলানা আবুল কালাম আজাদ, শওকত আলী আর হচ্ছে মোহাম্মদ আলী। এনাদের উদ্দেশ্য কি ছিল? এনাদের যে উদ্দেশ্য ছিল সেটা কিন্তু প্রাচীন বা প্রাচীন কথা ঠিক শোনাচ্ছে না, মানে যে প্রতিষ্ঠার সময়কার মুসলিম লীগের উদ্দেশ্য থেকে অনেকটাই ডিফারেন্ট। এনারা ঘোষণা করেন বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়া। তাহলে এনাদের লক্ষ্য ছিল কি? এক কথা যদি লিখে রাখি, ভারতের স্বায়ত্তশাসন লাভ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ভারতের স্বায়ত্তশাসন লাভ। মনে থাকবে, ভারতের স্বায়ত্তশাসন লাভ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট মনে রাখার ব্যাপার। ঠিক আছে, এই পয়েন্ট কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। হ্যাঁ কি না? এরপরে আমরা কিন্তু পরপর সিকোয়েন্স এগিয়ে যাচ্ছি। দেখো, এরপরে আমরা কোন সময় দাঁড়িয়ে আছি? আমরা দাঁড়িয়ে আছি 1910, 11, 12, 13 সালে। ওকে, ওই টাইমটায়। এরপরে চলে আসছে 1916 সাল। বলা যাবে 1916 সালে মুসলিম লীগ সম্পর্কিত কোন বিশেষ ঘটনাটা ঘটে? বলা যাবে লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি। নোট ডাউন করো, ভেরি গুড, নোট ডাউন করো, লখনৌ চুক্তি। এই লখনৌ চুক্তিটা কাদের মধ্যে ঘটেছিল? লখনৌ চুক্তি কাদের মধ্যে ঘটেছিল? হ্যাঁ বলো, ঠিক বলছো, মুসলিম লীগ আর কংগ্রেস, কংগ্রেসের মধ্যে। জাতীয় কংগ্রেস। নোট ডাউন করো, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে মনে রাখার ব্যাপার, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ। মুসলিম লীগ এদের মধ্যে কি হয়? এদের মধ্যে কিন্তু লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, মনে থাকে জানো। এর দ্বারা কি হয়? কংগ্রেস ও মুসলিম লীগ একত্রিতভাবে সরকারের কাছে শাসনতান্ত্রিক যে সংস্কার তার দাবি জানা পেশ করতে পারে। ঠিক আছে, তাহলে ভালো করে শোনো, এই বিভেদ, এই সাম্প্রদায়িক বিভেদ, এটা হ্রাস পেয়েছে কিসের কারণে? এটা হ্রাস পেয়েছে কিন্তু তরুণ নব্য নেতৃত্বের কারণে। ভালো করে শুনবে, যার মধ্যে মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা মারাত্মক। ঠিক আছে, এই লখনৌ চুক্তি বা এই সময় কি করে মুসলিম লীগ? স্বরাজ আদর্শ মেনে নেয়। ওকে, স্বরাজ আদর্শ মেনে নেয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। স্বরাজ আদর্শ মেনে নেয়, অর্থাৎ যেটাই করবো ইংরেজ সরকারের আওতাধীন বা নেতৃত্বাধীন নয়, আমরা নিজেদের দেশ নিজেরা চালাবো। হ্যাঁ কিনা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে। হচ্ছে, বোঝা গেছে? এছাড়া আর কি হয়? এছাড়া ওই চুক্তিতে কি থাকে? চুক্তিতে যে মুসলিম লীগের পৃথক নির্বাচনের দাবি মেনে নেন। হ্যাঁ কি না? পৃথক নির্বাচনের দাবি মেনে নেয়, অর্থাৎ মুসলিম লীগ যেটা চাইছিল সেটাও কিন্তু দাবিটা মেনে নেওয়া হয়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন বা ইম্পর্টেন্ট একটা লখনৌ চুক্তির কথা, যে মুসলিম লীগ বলেছিল যে আমাদের জন্য পৃথক নির্বাচন করতে হবে, কংগ্রেস মেনে নেয়। হ্যাঁ কি না? চল, আইনসভার 1/3 মুসলিম হবে বলে স্থির করা। নোট ডাউন করো, কেন্দ্রীয় আইনসভার সদস্য 1/3 মুসলিম হবে, এটা স্থির করা হয়। ওকে, মানে দুজনের উভয় পক্ষের যে একটা মানে আলোচনা, যার মাধ্যমে কোনো চুক্তি সংগঠিত হয়, তো
সেটা সুন্দর করে মেনে নিচ্ছে। ব্যাস। তাই এই এই লখনৌ চুক্তি সাময়িক কালের জন্য একটা কি বলতে পারি, সাময়িক কালের জন্য একটা সফল বলা চলে। হচ্ছে চলো, নেক্সট হচ্ছে আমাদের মনে রাখার ব্যাপার, দুটো আন্দোলনের ব্যাপার কিন্তু একসঙ্গে হয়। কি কি? একটা হচ্ছে খিলাফত, আর একটা কি ওই একই প্রেক্ষাপটে অসহযোগ আন্দোলন। ওকে, অসহযোগ আন্দোলন, খিলাফত ও অসহযোগ আন্দোলন। দেখো প্রেক্ষাপটটা কত, কোন কোন প্রেক্ষাপট এটা, সালটাকে উল্লেখ করলে ভালো হবে। 1920। 1920 সাল। এবার দেখো খিলাফত আন্দোলন মানে ব্যাপারটা কি, খিলাফত আন্দোলন কিন্তু এটা কিন্তু ভারতের আন্দোলন নয়, বা অবিভক্ত ভারতের সঙ্গে খিলাফত আন্দোলনের কোনো সম্পর্ক নেই। ব্রিটেন যখন প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত তুরস্ককে বিভক্ত করে এবং তুরস্কে খলিফার অধিকারকে মানে খর্ব হয়, তখন খিলাফত আন্দোলন তৈরি হয়। তার রেসপেক্টে ভারতের যে মুসলিম সম্প্রদায় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এই খিলাফত আন্দোলন তৈরি করে, বা আন্দোলনটা জারি হয় কিন্তু ভারতীয় মুসলিমের দ্বারা খলিফার পদচ্যুতি হওয়ার কারণে। দেখো এটা কিন্তু ভারতের রাজনীতির সঙ্গে জড়িত কোনো আন্দোলনই নয়, কিন্তু ওই সময় মহাত্মা গান্ধী মনে করেন যে জাতীয় কংগ্রেসের উচিত ব্রিটিশদের এগেনস্টে মুসলিমদের পাশে রেখে খিলাফত আন্দোলনকে সাপোর্ট করা। ব্যাস তাই হয় যে খিলাফত আন্দোলন, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ ঐক্যবদ্ধভাবে সামিল হয় এবং মুসলিম লীগও অহিংস আন্দোলনে সামিল হয়। কথাটা বোঝা গেছে? আর এটা আমি ব্যাখ্যা করছি না, তাহলে নোট ডাউন করে নাও। 1920 সালের প্রেক্ষাপট, 1920 সালে কি দেখাচ্ছে যে খিলাফত আন্দোলন যখন হচ্ছে, খিলাফত আন্দোলন জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ একত্রে হচ্ছে। আবার অসহযোগ আন্দোলনেও মুসলিম লীগ ও জাতীয় কংগ্রেস স্বরাজের দাবি নিয়ে এই আন্দোলন কিন্তু একত্রে সংগঠিত করে। হচ্ছে অসুবিধা নেই, মোটামুটি ব্যাপারটা বোঝা গেছে। দেখো ডিটেলসে বহু কঠিন কঠিন ব্যাপার বলবো না, এই এই রাজনৈতিক বা এই স্বাধীনতার ইতিহাস কিন্তু যথেষ্ট জটিল। আর এটা জটিল হওয়ার কারণ কি জানো, আমাদের এই সমস্ত বা বইয়ের ব্যাপারগুলো, বিভিন্ন বই তো বিভিন্নভাবে বিভিন্ন ঐতিহাসিকবিদদের লেখা, এবং বিভিন্ন বই বিভিন্ন মতাদর্শের উপর ভিত্তি করে লেখা। প্রত্যেক ঐতিহাসিকবিদের একটা রাজনৈতিক মতাদর্শ রয়েছে, তাই অ্যাকচুয়ালি কি কারণ কি ব্যাপার এটা কিন্তু আমাদের নিজেদের রিয়েলাইজ করা ছাড়া কোনো উপায় নেই। মানে তুমি যদি বইয়ের ভাষা পড়ো তাহলে না তুমি লেখকের মতাদর্শটাকে মনে করছো, এটা কিন্তু একটা মানে অন্যরকম ব্যাপার। যাই হোক, তাহলে আস্তে আস্তে যখন দেখতে পাচ্ছি যে খিলাফত আন্দোলন অসহযোগ আন্দোলন একসঙ্গে চললো, তাহলে মনে হতেই পারে যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মুসলিম লীগ একইভাবে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে সব কিছুই সামলাবে বা একটা ব্রিটিশ বিরোধী শক্তি করবে, কিন্তু না, সেটা কিন্তু হয় না। হয় না কেন? ভালো করে শুনে রাখো, এখানে একজনের নাম আমাদেরকে সামনে চলে আসে, সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। ওকে, নোট ডাউন করে নাও, মোহাম্মদ আলী জিন্নাহ। জিন্নাহ একটা পয়েন্ট করবে, ছোট্ট আলোচনা করে নেবো, লেখার তেমন কোনো ব্যাপার নেই। মোহাম্মদ আলী জিন্নাহ ও মুসলিম লীগ। মুসলিম লীগ দেখো খুব ইম্পর্টেন্ট ব্যাপার। 1930 সালে এবার এগিয়ে যাই, 1920 থেকে 1930 সাল। 1930 সালে কি হচ্ছে? 1930 সালে তোমার হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড কি করছে, ওই ওই সময় গোল টেবিল বৈঠক ডাকছে। ঠিক আছে, সেই গোল টেবিল বৈঠকে কি হচ্ছে, সেই গোল টেবিল বৈঠকে যে মুসলিম লীগের সকল নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় মোহাম্মদ ইকবাল এলাহাবাদে অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতিত্বে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে নতুন কোনো প্রস্তাব করা হয়নি। ঠিক আছে, এই প্রস্তাব করা হয়নি, তখন এটা মনে করা হয়েছিল যে মোহাম্মদ ইকবাল কখনোই ধর্মের ভিত্তিতে দেশভাগের পক্ষে ছিলেন না। তিনি কিন্তু ফেডারাল ব্যবস্থার একজন সমর্থক ছিলেন, অর্থাৎ যে ভারতীয় ফেডারেশন একটা তৈরি হবে, যাকে যেভাবে দেশ এগোবে। কিন্তু এর মধ্যেই জিন্নার কিন্তু, মোহাম্মদ আলী জিন্নার কিন্তু ভারতীয় রাজনীতিতে প্রবেশ। এই মোহাম্মদ আলী জিন্নার যখনই ভারতীয় রাজনীতিতে প্রবেশ হচ্ছে, তোমরা এটা বুঝতেই পারছো যে এই মোহাম্মদ আলী জিন্নার কারণে কিন্তু ভারতের রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে। কিরকম প্রেক্ষাপট পাল্টাচ্ছে, কি ব্যাপার? দেখো জিন্না কোন সময় রাজনীতিতে আসছে, জিন্না কিন্তু রাজনীতিতে আসছে 1916 সালের প্রেক্ষাপটে, অর্থাৎ যে সময় লখনৌ চুক্তি হয়। তোমাদের মনে একটা অবাক ধারণা তৈরি হতে পারে যে এই ব্যাপারটা বলার পরে, যে জিন্না কিন্তু
প্রথম সময় অর্থাৎ 1916 সালে কংগ্রেস ও মুসলিম লীগের ঐক্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। ঠিক আছে? হোম রুল আন্দোলনের সময় উনি যথেষ্টভাবে কি বলেন একটা নেতা হয়ে ওঠে। তারপরে কি হয়? তারপরে 14 দফা একটা সাংবিধানিক প্রস্তাব দেয়। এমনকি মহাত্মা গান্ধী সত্যাগ্রহ অংশগ্রহণ করে। যখনই মহাত্মা গান্ধী সত্যাগ্রহ করেন এবং খিলাফত আন্দোলন একত্রে চলে, তখন কোনো এক কারণে জিন্নাহ মনে করেন যে কংগ্রেস বা এইভাবে থাকলে নিজের নেতৃত্ব বা নিজের ব্যাপারটা অতটা মজবুত হবে না। 1920 সালে তাই তিনি কংগ্রেস থেকে পদত্যাগ করেন। ভালো করে শুনবে, কংগ্রেস থেকে পদত্যাগ করেন। এরপরে ভালো করে শোনো, যে সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, অর্থাৎ 1940 সাল, 1940 সালে মোহাম্মদ আলী জিন্নাহ এই অবস্থানে আসেন যে ভারতীয় মুসলিমদের জন্য নিজস্ব রাষ্ট্র থাকতে হবে। সেই বছরই এই রাষ্ট্রের দাবিতে কি পাস হয়? লাহোর প্রস্তাব পাস হয়। ভালো করে শুনবে, লাহোর প্রস্তাবে লিখে রাখো ভারতীয় মুসলিমদের জন্য পৃথক পৃথক রাষ্ট্রের দাবি। ওকে? কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কংগ্রেস নেতারা যখন, ভালো করে শুনবে কথাটা, কংগ্রেস নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কি হয়? ব্রিটিশ সরকার কর্তৃক কারাগারে আবদ্ধ হয়, যার মধ্যে নেতাজিও ছিলেন বা বিভিন্ন ব্যক্তিও ছিলেন। সেই সময় মুসলিম লীগ আরো শক্তিশালী হয়ে ওঠে। হ্যাঁ কিনা? যুদ্ধের পর যখন সালটা কত, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট। সালটা হচ্ছে 1945-46। যে সময় যুদ্ধের পরবর্তী একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপার। লিখে রাখো, মুসলিম লীগ তার যে আসনগুলো সংরক্ষিত ছিল, অধিকাংশ আসনে মুসলিম লীগ জয়লাভ করে। কথাটা ভালো করে বোঝো, মুসলিম লীগ জয়লাভ করে। তাহলে প্রেক্ষাপটটা কিভাবে পরিবর্তন হচ্ছে দেখো। যে আসনগুলো মুসলিম লীগের জন্য সংরক্ষিত, সেটা কিন্তু বেশিরভাগই আসন, প্রায় 97% আসন মুসলিম লীগ জয়লাভ করে। হ্যাঁ কিনা? ভালো করে শোনো। তারপরে দেখা যায় যে এতটা দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রদায়িক দাঙ্গা এবং ভিতরের প্রেসার তৈরি হয় যে ধর্মের ভিত্তিতে রাষ্ট্র বন্টন, যেটাকে কিন্তু আরো আগুনে ঘি দেওয়া যাকে বলে, সেটা করেন হচ্ছে শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, যার দরুন কংগ্রেস ও মুসলিম লীগ একত্রিতভাবে, কেউ একা নয়, একত্রিতভাবে দেশ ভাগে, শুধুমাত্র যে মুসলিম লীগের হাত একদমই নয়, জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ একত্রে কি করে? দেশ ভাগ করে। হ্যাঁ কিনা? একত্রে দেশ ভাগ করে এবং এই দেশ ভাগাভাগির পরে জাস্ট ক্ষমতার হস্তান্তর হয়। তবে এই মোহাম্মদ আলী জিন্নাহর কথা আমরা দেশ ভাগের ক্ষেত্রে বলি বটে। 47 সালে দেশ ভাগ হয়, উনি 48 সালে মারা যান। বুঝতে পারলে? তবে মারা গেলেও এই ওনার যে এই রাজনৈতিক ইতিহাস বা রাজনীতিতে প্রত্যাবর্তনের ফলে যেভাবে উনি হচ্ছে একটা দেশের একটা ক্ষতি বলবো না, একটা অন্যরকম ভাবে ভারতকে রিপ্রেজেন্ট বাইরের দেশ করতো, সেটা যে পরিবর্তন হয়ে যাওয়া, সেটা কিন্তু উনি খুব একটা ভোগ করতে পারেননি। যেটার একটা ফল এখনো পর্যন্ত এই কি বল উপমহাদেশীয় ভারত কিন্তু ভোগ করছে। যাই হোক, তাহলে এই মুসলিম লীগ পরবর্তী ক্ষেত্রে অবলুপ্ত বলবো না, তখন কিন্তু দেশভাগ হয়ে যাচ্ছে, তখন কিন্তু পাকিস্তান ও তখন পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে ক্ষমতা বন্টিত হয়। এখন এই মুসলিম লীগের সেই অর্থে কোনো অস্তিত্ব আর নেই। আর যেহেতু আমরা স্বাধীনতা সংগ্রামে পড়ছি, তো মুসলিম লীগের এই হচ্ছে টোটাল ইতিহাস। তবে মনে রাখার দরকার, এখানে একটা ছোট্ট আলোচনা করা উচিত। এই মাঝে 1941 সালে কোন আন্দোলন সংগঠিত হয়েছিল? কে বলবে কোন আন্দোলন সংগঠিত হয়েছিল এই সময় 1941 সালে? বলা যাবে? ভারত ছাড়ো আন্দোলন, যেটাকে আগস্ট আন্দোলন বলি আমরা। এবার প্রশ্ন আসে, এটা এসেছিল কোশ্চেন, মুসলিম লীগ সম্পর্কিত নিচের কোন তথ্যটি ভুল? দেখো, একটা জিনিস মনে রাখার ব্যাপার, ভারত ছাড়ো আন্দোলনের সময় কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হচ্ছে জিন্নাহ। ভারত ছাড়ো আন্দোলনে মুসলিম লীগ অংশগ্রহণ করেনি। ওকে? আন্দোলনে অংশগ্রহণ করেনি। বোঝা গেছে? হ্যাঁ কিনা? দেখো, একটা পৃথক রাষ্ট্র তৈরির যে ব্যাপারটা, এটা কিন্তু একটা সুদূর প্রসারী একটা
সমস্যা ক্রিয়েট করে গেছে। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র তৈরি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তো মিলেমিশে একসঙ্গে ছিল, একটা জায়গা থেকে একটা জায়গায় চলে যাওয়া, বাকিরা একটা জায়গায় থেকে যাওয়া, তাদের ওপর বিভিন্ন সমস্যা ক্রিয়েট হওয়া, এগুলো একটা মানে খুব ক্ষণস্থায়ী, খুব মানে একটা এক দুজন ব্যক্তির সিদ্ধান্তের কারণে এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। তাহলে দেখো, মুসলিম লীগের যে টপিকটা আমি 1906 সালের প্রেক্ষাপটে শুরু করেছিলাম, 47 সালের দেশভাগের মধ্যে দিয়ে কিন্তু সেই টপিকটা শেষ করলাম। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো প্রশ্ন থাকলে করতে পারো, প্রশ্ন না করলে কিন্তু টপিক বুঝতে পারবে না। সন্দীপ, শ্রেয়া, ফরিদুল, কোনো কোশ্চেন? অঙ্কিতা? হুম, কি প্রশ্ন বলো, কোনো প্রশ্ন বা কোনো ডাউট? পাশে হয়েছিল। কি বুঝতে না, বলো বলো, শুনতে পেলাম না অঙ্কিতার কোশ্চেন, কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, সন্দীপ কোনো প্রশ্ন? ফরিদুল কোনো প্রশ্ন? না স্যার। ফরিদুল কোনো কিছু ডাউট, কোনো কিছু প্রশ্ন? শ্রেয়া, রজত ক্লিয়ার হয়েছে মোটামুটি? চল, ভালো করে হ্যাঁ, স্যার। ভালো করে টপিকটা নোট ডাউন করো। আচ্ছা, অঙ্কিতা কোনো প্রশ্ন করবে, কোনো ডাউট আছে? বলছি খিলাফত আন্দোলনটা কি পারপাসে হয়েছিল? ও, খিলাফত আন্দোলনটা একটু বলে রাখা প্রয়োজন, আমি খিলাফতের ক্লাস করাবো, চিন্তা নেই। দেখো, প্রথম বিশ্বযুদ্ধে না, ব্রিটেন হচ্ছে বা ইংল্যান্ড হচ্ছে বা ব্রিটিশ যাই বলতে পারো, তারা কি করে, তারা হচ্ছে তুরস্ককে পরাজিত করে। তুরস্কে তখন কি চলছিল বলতো? তুরস্কে রাজতন্ত্র চলছিল। রাজতন্ত্র ইন দ্য সেন্স খলিফা শাসন। খলিফা হচ্ছে সর্বোচ্চ আসনে বসছিল, ঠিক আছে? কি করলো খলিফা? একটা 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 মুসলিম সম্প্রদায়ের একটা অন্যতম ইমোশনের জায়গা বলতে পারি। খলিফাকে পদচ্যুত করলো যে না, এখানে সব চলবে না। তখন প্রতিটা দেশে, যে কটা দেশের বিভিন্ন মুসলিম জনগোষ্ঠী যেসব দেশে ছড়িয়ে রয়েছে, তারা তার বিরুদ্ধে আন্দোলন করে নিজেদের মতো। খলিফা থেকে এই খিলাফত কথাটা এসছে, যেখানে ভারতীয় মুসলিমরা তুরস্কের খলিফার যে অপমান, তার বিরুদ্ধে গর্জে উঠেছিল, যেটাই কিন্তু খিলাফত আন্দোলন নামে পরিচিত। একটা ব্যাপার, আমাদের খিলাফত আন্দোলন পড়বো বটে, তবে এটা মনে রাখবো যে খিলাফত আন্দোলনের সঙ্গে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম বা ভারতীয় আন্দোলন জড়িত নয়। কিছুটা জড়িত। কিভাবে? খিলাফত আন্দোলনটাও ব্রিটিশ বিরোধী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামটাও ব্রিটিশ বিরোধী, এই একটা সিমিলারিটিস রয়েছে। কিন্তু খিলাফত আন্দোলনের প্রেক্ষাপট, সেটা ভারতীয় আন্দোলনের প্রেক্ষাপটের সঙ্গে একেবারে কোনো মিল নেই। ক্লিয়ার হয়েছে অঙ্কিতা? হ্যাঁ স্যার। চল, আজকে তাহলে এতটাই থাক। পরের দিন অন্য একটা টপিক ডিসকাস করবো, যেখানে হচ্ছে বিশ্বযুদ্ধের টাইমে ভারতের কিরকম কি কার্যাবলী ছিল, সেই টপিকগুলো পরপর আলোচনা করবো। ওকে, চল আজকে তাহলে এতটাই।